বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশে প্রতীয়মান হয় দীর্ঘ ১ বছরব্যাপী সংস্কার কমিশন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতিসংঘে প্রতারণা। গণতন্ত্রের রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত থাকবে, এটাই স্বাভাবিক। তিনি অভিযোগ করেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবনা ও সুপারিশগুলো একপাক্ষিক এবং জোরপূর্বক জাতির উপর চাপানো হচ্ছে। তিনি বলেন, যেসব দফায় সবাই সম্মত হয়েছিল তার মধ্যে কিছু দফাকে অগোচরেই পরিবর্তন করা হয়েছে। এবার আরেক দলের বক্তব্য আসতে চাই। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, বিএনপির জন্ম হয়েছে হ্যাঁ ভোটের মধ্য দিয়ে আর মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে। জামায়াতেরও কড়া সমালোচনা করেছেন তিনি জামায়াতকে বলেছেন, জামায়াতের মুখে এক, অন্তরে আরেক। আমরা দুটি দলের বক্তব্য শুনলাম এবং জামায়াতের বক্তব্য আপনি জানেন। আসলে বল এখন কার কোর্টে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক এবং ২১শে টিভির দর্শক শ্রোতা। অনেকগুলো বিষয় আপনি এখানে নিয়ে আসছেন। এই যে ধরেন মানে রাজনীতিবিদের মানে মুখে একরকম, ভিতরে আর এক রকম, মানে অন্তরে আর একটা। জামাত প্রসঙ্গে বলছে। এটা আসলে কি জানেন, আমরা ওই যে আমি একটা কথা বারবার বলি যে এগুলো আমাদের অন্তরে ঢুকে গেছে যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। এই যে শেষ কথা বলতে কিছু নাই, এটা কিন্তু অফিসিয়ালি প্রতারণার অ্যাপ্রুভাল। এবং আপনি দেখবেন দলের কর্মীগুলোও তাই বলে, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। কিন্তু সেই লোকটাই তার বাসায় এক বিষয় নিয়ে ২ পদের কথা বলতে পারে না, তাহলে অসুবিধা হয়। কিন্তু জনগণের প্রতারণা করা খুব সহজ। এখন এই যে রাজনীতির শেষ কথা বলতে কিছু নাই, এটা বেসিক্যালি প্রতারণা। এখন এই প্রতারণা করতে 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 গিয়ে আপনারা বড় খেলোয়াড়ের সামনে পড়ে এখন সবাই প্রতারিত হইতেছেন। এই কারণে বললাম কথাটা, এই যে আপনি বললেন অর্থহীন, এই যে দীর্ঘ ৭-৮ মাস সময়ের অপচয় এবং জাতির সাথে প্রতারণা। ইনফ্যাক্ট জাতির সাথে প্রতারণা বলতে কি বোঝায়? জাতি মানে টোটাল জনগোষ্ঠীটা। টোটাল জনগোষ্ঠী কখনোই ফিল্ডে থাকে না, বা টোটাল জনগোষ্ঠীর প্রতিনিধিও কোথায় থাকে না। যে রাজনৈতিক দলগুলো প্রতিনিধিত্ব করে তারা দেখবেন হার্ডলি 50% অফ দ্য পিপল তাদেরকে রিপ্রেজেন্ট করে। এই যে আলোচনাটা হইল দীর্ঘ 10-11 মাস, কার সাথে আলোচনা? হ্যাঁ, ধরেন নিচে ধরে নিন, আলোচনা যে হইল দীর্ঘদিন, এই যে ফেব্রুয়ারি থেকে এই সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত যারা রিপ্রেজেন্ট করছে তারা 40% লোক বা 50% লোক প্রতিনিধিত্ব করছে, বাকি 50% কোথায়? তো প্রতারিত হয়েছে রাজনৈতিক দলগুলো। এবং রাজনৈতিক দল প্রতারিত হইলে রাজনৈতিক দলের কর্মীরা প্রতারিত হয়, কথার কথা বলছি। সুতরাং এখানে খেলা চলছে। বাংলাদেশে আমি দেখলাম এই ইউনূস সরকারকে রাজনীতিবিদ বানাইছে এই রাজনৈতিক দলগুলো। যেমন ধরেন জুলাই চেতনার পক্ষে সবাই, জুলাই আন্দোলনের পক্ষে সবাই দাবি করে জুলাই আন্দোলনের পক্ষে। তাহলে জুলাইয়ের আইনি সনদ বা আইনি ভিত্তিটা নিয়ে জটিলতা কেন হবে? আমরা তো সবাই দাবি করি যে আমরা জুলাই আন্দোলন করছি। কি আজিজ ভাই, আপনার যে ফর্ম যেভাবে হোক, বনিবনা না হোক, কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, এতে সবাই একমত হবে না কেন? আবার এই প্রশ্ন আসবে কেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার অধিকার এই সরকারের নাই, অন্তর্বর্তী সরকারের? আমি বলে দিচ্ছি আছে। কেন? অন্তর্বর্তী সরকার পূর্ণাঙ্গ সরকার। আপনাকে বেসিক একটা পার্থক্য বুঝতে হবে। তত্ত্বাবধায়ক সরকার একটা কথা আছে আমাদের, আর অন্তর্বর্তী সরকার ইনি আছেন। তত্ত্বাবধায়ক সরকার কি, যখন বলা হয় যে তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার, বলে না সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এই যে তত্ত্বাবধায়ক মানে কি, তাকে পার্টিকুলার একটা বিষয় দিয়ে তুমি এটা তত্ত্বাবধান করে চলে যাবা। তত্ত্বাবধায়ক সরকারের কাজ হইলো আসো নির্বাচনটা তত্ত্বাবধান করে চলে যাও। আর অন্তর্বর্তীকালীন সরকার হইলো একটা সরকার চলে গেছে আর একটা সরকার আসবে, এর মাঝখানে 2 দিন হোক আর 2 বছর হোক, সে পূর্ণাঙ্গ সরকার। কমপ্লিট গভর্নমেন্ট বলতে যা বুঝায় সে। যখন কমপ্লিট গভর্নমেন্ট বলতে যা বুঝায়, তাহলে কমপ্লিট গভর্নমেন্ট যা যা করতে পারে সে তাই করতে পারবে। আর যদি আপনি কমপ্লিট গভর্নমেন্ট নাই মানেন, তাহলে আপনি যখন 3 মাসের মধ্যে নির্বাচন চাইলেন সরকার পতনের পর, খেয়াল আছে আপনার? তো নির্বাচন যখন 3 মাসের মধ্যে চাইলেন, প্রথম প্রশ্ন হলো কার কাছে চাইলেন? তার কোনো ব্যাখ্যা নাই, কারণ তার পরের দিন ওতনিস ইউনূস সাহেব। তাহলে আপনি 3 মাসের মধ্যে নির্বাচন চাইলেন, ভালো কথা, আমি ধরে নিলাম সংসদ ভাঙার 3 মাসের মধ্যে নির্বাচন চাইলে সেটা ঠিক ছিল। কিন্তু তারপরে যখন শিফট হইতে হইতে
ফেব্রুয়ারি 26-এ আসলেন কি হিসাবে? কেন মানলেন ইউনূস সাহেবের কথা? কেন ইউনূস সাহেবকে আমরা বলতে পারলাম না আপনি তো সংবিধান ভায়োলেট করতেছেন? আমরা তো সংবিধানের কথা বলি, আপনি তো সংবিধান ভায়োলেট করতেছেন, সেটাকে আমরা বলতে পারছি? বরং সে যেভাবে ডাকছে সেভাবে গেছে, যা বলতেছে তাই শুনতেছে। আর আজকে যখন বলতেছে প্রতারণা করা হচ্ছে, এই দীর্ঘ 7-8 মাসে আমরা যখন বুঝতে পারলাম না যে এই সরকার প্রতারণা করতেছে, তাহলে কি কাকে আপনি সুপারম্যান বলবেন? এতগুলা লোক ওখানে গেলাম আমরা বলতে আমরা 50 জন 60 জন লোক রেগুলার ওখানে গেছি, এবং সবাই কিন্তু ম্যাচিউরড রাজনীতিবিদ। তারা বুঝতে পারলেন না যিনি প্রতারণা করবেন, নাকি রাজনৈতিক স্ট্রেংথ নাই? প্রশ্ন রাখি। দ্বিতীয় কথা হলো, একটা কথা আছে, আমাদের একটা ইগো প্রবলেম হয়েছে মারাত্মক। ইগো প্রবলেমটা কীরকম, যে আপনি পারবেন না আর আমার প্রবলেম আমি করে দেখাবো। আপনি বলছেন আমি পারি না, আমি আপনি বলছেন করে দেখাবো। এটা কিন্তু ইগো প্রবলেম। আবার শাপলা না দিলে নির্বাচন করতে দিব না, এটা তার ইগো প্রবলেম। আরেক দল চাইবে নির্বাচন তুলে নিতে, নির্বাচন করতে দিব না, মানে তুলে নিতে মানে নির্বাচনটা করে যেতে চাই। আচ্ছা, এই অবস্থায় আপনার কাছে কি মনে হচ্ছে আসলে? বিশেষ করে আমি বলবো যে আজিজ ভাইয়ের কাছে যে প্রশ্নটি আমার ছিল, যে প্রধান উপদেষ্টা নির্বাচন বানচালের একটি সংখ্যার কথা বলছেন বা আক্রমণের একটি আশঙ্কা প্রকাশ করছেন প্রধান উপদেষ্টা। তাহলে এখন আমি বলি আশঙ্কাটা কি? আমি আমার মতে বুঝছি, আমি যে চূড়ান্ত বোঝাবুঝি তা না। আমি বহু আগে থেকে বলে আসছি, বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে বর্তমানে 3টা বড় স্টেক হোল্ডার, আর কোনো দল টল কিছু নেই, 3টা বড় স্টেক হোল্ডার। 3টা বড় স্টেক হোল্ডার কোথায়? রাজনৈতিক দল 3টা, জামাত, বিএনপি, এনসিপি। 3 মিলে যদি আপনি রাজনৈতিক দল ধরেন তাহলে একটা স্টেক হোল্ডার। জি। আর একটা স্টেক হোল্ডার সরকার নিজে। আর এরকম টার্মোয়েল সিচুয়েশনের মধ্যে, এরকম পরিস্থিতি রাষ্ট্রে, এই আর্মি একটা স্টেক হোল্ডার। আমি বারবার বলছি, এই 3টে স্টেক হোল্ডার যদি ঐক্যমত্যে আসতে পারে তাহলে নির্বাচন হবে। আমরা তো জানি তারা ঐক্যমত্যে আছে না, ঐক্যমত্যে থাকলে এই প্রশ্ন আসতো না। এই 3টা স্টেক হোল্ডার আজকে ইউনূস সাহেবের ভাষণ মানে বক্তব্যে মনে হইতেছে, আভ্যন্তরীণ যদি ধরি আমি, এই 3টা স্টেক হোল্ডার একমত হইতে পারছে বলে আমার কাছে মনে হয় না। নির্বাচনের ক্ষেত্রে তারা একমত যে ফেব্রুয়ারিতে নির্বাচন, সেটা হলো ওই যে আপনি ওই যে একটু আগে কি বললেন আপনি, মুখে এক ভিতরে আর এক। আরে ভাই, আমরা তো এই মাটিতে থাকি, আমরা না কতগুলো জিনিস আছে কি আপনাকে প্রমাণ দেখাইতে হবে। আমি রাস্তা হাঁটি না, নিজ দলের লোকেরা আলোচনা করে এই নির্বাচন হবে তো, হোয়াই কোশ্চেনটা কেন আসে? আপনি যখন এই আলোচনাটা করবেন তার মানে কি আপনার ভিতরে ডাউট আছে। আরেকটা কথা আপনাকে বলি, যে একটা কথা বলে নির্বাচন পিছিয়ে কার লাভ, নির্বাচন হলে ক্ষতিকার, 2টা বিষয় কিন্তু আনছে। জি। নির্বাচন না হলে ক্ষতিকার জানেন, সবচেয়ে বড় দলের ক্ষতি। যে দল নির্বাচন করলে ক্ষমতায় আসবে, সেই দলের ক্ষতি হতো নির্বাচন না হইলে। আর নির্বাচন পিছিয়ে গেলে লাভ কার? আমি আপনাকে বলছি লাভ কার? জামাতের লাভ, এনসিপির লাভ, আওয়ামী লীগের লাভ। আর হলে বিএনপির লাভ। হলে বিএনপির লাভ। আমি কিন্তু হবে কি হবে না সেকেন্ড কোশ্চেন। আওয়ামী লীগের লাভ কি? আওয়ামী লীগ চায় না যে 5 বছরের জন্য কেউ বসুক। ভেরি সিম্পল। ইলেকশন হইলে তো 5 বছরের জন্য কেউ বসবে। ইলেকশন হইলে সে 5 বছরের জন্য বসবে তো। এই 5 বছর তার ইলেকশনে হোপলেস হয়ে যাবে। কিন্তু আওয়ামী লীগের চাওয়ার বিষয়টি আসছে কেন এখন? আমি বলছি যে নির্বাচন পিছলে লাভ কার, সেই ব্যাখ্যা দিচ্ছি। সেই ব্যাখ্যায় আওয়ামী লীগের লাভ, যে অন্তত যাই হোক 5 বছরের জন্য বসে থাকতে হবে না। ইউনূস সরকার চলে গেলেও যদি আরেকটা সরকার আসে, সে আর যাই হোক ইনডাইরেক্ট আওয়ামী লীগ। আপনি যাকেই বসান, অনির্বাচিত যে ব্যক্তিকেই বসাবেন, সে ইনডাইরেক্ট আওয়ামী লীগ। এই জন্য আওয়ামী লীগের লাভ নির্বাচন না হইলে। আসেন এনসিপির কি লাভ? আমার ব্যাখ্যা আমি দিচ্ছি, আমারটা চূড়ান্ত নয়। এনসিপির লাভ হইলেই জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত তাদের নিরাপত্তার একটা প্রশ্ন থাকে। সুতরাং জুলাই সনদের আইনি ভিত্তি যদি কালকে হয়ে যায় তাহলে সে সেফ, তখন সে নির্বাচন চাইতে পারে। আর ওইটা না হওয়া পর্যন্ত নির্বাচন না হলে তার লাভ। এইবার আসেন জামাতের লাভ কি? জামাত ভাবতেছে জামাতের নির্বাচন করে, এককভাবে নির্বাচন করে আজকে পর্যন্ত একটু সিট বাড়াইও ধরলে 5টা 10টা 12টা পর্যন্ত পাবে, ঠিক আছে। কিন্তু তাছাড়াও কিন্তু আমরা শুনতেছি তাদের বেশ প্রভাব আছে, সরকারের মধ্যে প্রভাব, প্রশাসনের মধ্যে প্রভাব আমরা শুনতেছি এবং অনেকটা উপলব্ধিও করি। তো নির্বাচন না হলে যদি এই প্রভাবটা থাকে, মন্দ কি? উপলব্ধিটা কিভাবে? বললাম না, এই বোঝা যায় আমরা এই বাতাসের তোরে ভাই,
আপনি রাস্তায় নামবেন, আবহাওয়াটা ঠান্ডা না গরম আপনি বুঝবেন না? এটা সব তাত্ত্বিক ব্যাখ্যা আপনাকে দিতে হবে। এছাড়া যদি আপনি যদি মাহফুজ সাহেবের স্টেটমেন্ট ধরেন, সে কি বলছে প্রশাসন দুই দলে ভাগ করে নিছে, তাতেও তো কিছু প্রভাব আছে। সুতরাং আমি আপনাকে পরিষ্কার বলছি, এটা হলো আমার ব্যাখ্যা। এখন আসেন, আমাদের বেসিক্যাল প্রবলেমটা কোথায় জানেন? আমরা রাজনীতি করি না, আমরা ক্ষমতায় যাব কেমনে সেই চিন্তা। আমি আবারও বলছি, রাজনীতি করি না। আর যারা রাজনীতি করে তাদের রাজনৈতিক ভিত্তিটা খুব মজবুত হয়। তারা সংখ্যায় কম হলেও কিন্তু ভিত্তি মজবুত হয়। যেমন ধরেন, আপনি যদি ইয়েতে আসেন, অস্ত্রশস্ত্র জাগো আছে, মনে করেন যুদ্ধের মাঠে যদি দেখেন, যেই দলের যারা ফাইট করে, যে দলটা, যেই দলের ভিতরে সুশৃঙ্খলা বেশি, কমান্ড মানে, হ্যাঁ, রেজিমেন্টেড, তাদের কিন্তু সংখ্যায় কম হইলেও ভিত্তি মজবুত থাকে। আর যদি কমান্ড না মানে, সিগন্যাল না মানে, নিয়ন্ত্রণ না থাকে, তার সংখ্যায় যত বড় হোক, তারা যেহেতু ডিসিপ্লিনড না, তখন তারা দুর্বল থাকে। এবং রাজনৈতিক দলের ক্ষেত্রে যারা ডিসিপ্লিন, তার সংখ্যায় কম হইলেও মজবুত থাকে। আর ডিসিপ্লিনের মধ্যে না থাকলে সংখ্যায় বড় হয়েও তারা ভিত্তি থাকে না। তাদের ভিত্তির স্বপ্ন কোনটা জানেন? ক্ষমতায় যাব, প্রশাসন ব্যবহার করে আমার ভিত্তি তৈরি করব।